মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। জামাতে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেওয়া হয়েছে পশু কোরবানি। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কিছু জায়গাতেও হয়েছে ঈদ উদযাপন। বাংলাদেশের সঙ্গে আছেন জাহিদ হোসেন আর সাথে থাকছি আমি রাজনী মহুয়া। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছে রুবাইদ ইফতেখার। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ঈদের আগের রাতে ঢাকায় পশু সরবরাহ বেশি, দাম কমায় খুশি ক্রেতারা, ব্যবসায়ীরা হতাশ। ট্যাম্পাকো কারখানায় আগুনের ঘটনায় মালিকের বিরুদ্ধে মামলা, আরো 4 মরদেহ উদ্ধার। বাংলাদেশে আসছে না মর্গান ও হেলস, ঈদের প্রভাব ফেলবে না বলছে বিসিবি। রত্নাটায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে কোরবানির পশুর হাট। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরে। ঈদের আগের রাতে বদলে গেছে রাজধানীর পশুর হাটের চিত্র। পশুর সরবরাহের পর্যাপ্ত থাকলেও হাটে ক্রেতা তেমন নেই। কম দামের কারণে হতাশ ব্যবসায়ীরা। বিকেল থেকে বিভিন্ন পশুর হাটে দাম কমতে শুরু করে। বিক্রেতারা বলছেন লোকসান দিয়ে তারা পশু বিক্রি করছেন। এবার হাটে দেশি গরুর সংখ্যায় বেশি। বিক্রেতাদের দাবি, দেশি গরুর লালন পালনে খরচ বেশি হলেও কম লাভে বিক্রি করতে হচ্ছে। এবার রাজধানীতে গাবতলীর স্থায়ী হাট সহ 18টি অস্থায়ী হাট বসেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় 11টি ও উত্তর সিটি কর্পোরেশনের আওতায় রয়েছে 7টি অস্থায়ী হাট। গতকালকে বেশি গেছে, আজকে সকালে যেরকম দেখছি এখানে আরো কমছে। যে গরু 60-70 হাজার টাকা বেচছে, ওই গরু 50,000 টাকা করে। 1.5 লাখ টাকার গরু 1,90,000 টাকা বলছে। তাতে আমাদের লস হচ্ছে এবং কি গরু ফেরত নিতে হবে। দাম বলে প্রথম 75,000, লাস্টে 50,000 বিক্রি হইলেন। এবারে আমাদের অবস্থা খুব কি, এখন আমরা বাড়ির দিক যাবো। পশুর হাটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। রাজধানীর খিলক্ষেতে বনরূপা হাটে আছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, সর্বশেষ পরিস্থিতি কি? নিশ্চয়ই ব্যবসায়ীরা হতাশ, মানে কোনো ধরনের পরিবর্তন হয়েছে কিনা এই মুহূর্তে? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন যে বনরূপা হাটে কিন্তু অন্যান্য বছর সবচেয়ে বেশি গরু ক্রয় বিক্রয় হয়। এবছরে অবশ্য যদি বলি যে সকাল থেকেই কিন্তু ক্রেতার সংখ্যা অনেকটাই কম ছিল। অন্যান্য বছরগুলোতে যেটা হয় যে রাত বাড়ার সাথে সাথে ক্রেতার সংখ্যা বাড়ে, কিন্তু এবছর কিন্তু পুরোই উল্টো চিত্র। মানে সকালেও যেরকম ক্রেতার সংখ্যা কম ছিল, বিকেলের দিকে কিছু বেড়েছে, কিন্তু সন্ধ্যার পরই কিন্তু ক্রেতার সংখ্যা অনেক কম। সেই সাথে কিন্তু গরুর দামও অনেক কমে গেছে। আমি যদি একটু বিস্তারিত চিত্র বলি যে গত 2-3 দিন ধরে কিন্তু আমি গরুর হাটগুলোতে ঘুরছি। রাজধানীর বিভিন্ন গরুর হাটে গিয়েছি আমি। গত 3 দিন আগে গরুর হাটে কিন্তু 50,000 টাকার নিচে গরুর কোনো দামই ছিল না। কিন্তু আজকে আমি যদি গতকালকে চিত্র বলি, গতকাল কিন্তু প্রায় 50 থেকে 60,000 টাকার ভেতরে কিন্তু গরু বিক্রি হয়েছে। সেই চিত্র কিন্তু আজকে পুরোই ভিন্ন। আজকের কিন্তু সকাল থেকেই গরু বিক্রি হচ্ছে 40-45 হাজার টাকার ভেতরে, এবং এখন অনেক গরুই যেগুলো গতকাল 60,000 টাকায় বিক্রি হয়েছে সেগুলো কিন্তু বিক্রেতারা 30 থেকে 35,000 টাকায় ছেড়ে দিচ্ছে। বিক্রেতারা ছেড়ে দিচ্ছে। এবং এখানে কিন্তু একটু যদি আমার পেছনে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে অনেকগুলো ট্রাক দাঁড়ানো। তা অন্যান্য বছর কিন্তু গরু সাধারণত বিক্রির পরে ফেরত নিয়ে যাওয়া হয় কিন্তু সকালের দিকে, মানে সকাল 8টার আগে হয়তো বা সকাল 6টার পরে, কিন্তু এবছর কিন্তু এখনই কিন্তু ট্রাক নিয়ে আসা হয়েছে গরুগুলো ফেরত নেওয়ার জন্য। আমি কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা অনেকটাই হতাশ এবং তারা অনেকে কেঁদেও দিয়েছেন আমার কাছে যে তাদের গরুর পেছনে যে পরিমাণ টাকা পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য ব্যবসায়ীরা কি বলছেন? মূলত সরবরাহ বেশি হওয়ার কারণে, নাকি শেষ মুহূর্তে আমরা অনেক সময় দেখেছি বিগত সময়ে যে শেষ মুহূর্তে অন্য দেশ থেকে গরু আসার কারণে দাম কমে যায়? এইবার আসলে বাস্তবতাটা কি?
এবার কিন্তু শুরু থেকেই কিন্তু আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে যে আমাদের যে পরিমাণ গরুর চাহিদা দেশে রয়েছে তার থেকে কিন্তু অনেক বেশি গরু কিন্তু আমাদের ছিল। সেটাও একটা কারণ ছিল। তার উপরে এই হাটে কিন্তু ভারতীয় গরু দেখা যায়নি, তবে কিছু নেপালি গরু ছিল, নেপালি গরুও বিক্রি হয়েছে। তবে বিক্রেতা আমি হাটের ইজারাদারদের সাথে কথা বলেছিলাম যে এই অবস্থা হওয়ার কারণ কি। তারা আমাদেরকে জানিয়েছে যে 3 দিন আগে বিক্রেতারা গরুর দাম এত বেশি হাঁকিয়েছে যে অনেক ক্রেতাই গরু আর কেনেনি। হয়তোবা তাদের 3 জন মিলে একটা গরু কেনার কথা ছিল, পরবর্তীতে দাম দেখে তারা 5 জন মিলে গরু কিনেছে। ফলে কিন্তু মানুষের সংখ্যা বেড়েছে কিন্তু গরুর ক্রয়ের সংখ্যা কিন্তু কমে গেছে, এটাও একটি কারণ। আর হচ্ছে এবার কিন্তু গরুর যে সরবরাহ সেটাও কিন্তু অনেকটাই বেশি ছিল। এর ফলেই কিন্তু বিক্রেতারা কিন্তু ঠিকভাবে মানে শেষ মুহূর্তে কিন্তু গরু বিক্রি করতে পারছে না। আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি যে একজন বিক্রেতা আমাকে বলেছে যে তার একটি গরু ছিল 1,50,000 টাকা পর্যন্ত। কালকে তাকে একজন ক্রেতা বলেছিল, কিন্তু কালকে সে গরুটা বিক্রি করেনি। সে মনে করেছিল যে শেষ মুহূর্তে হয়তোবা সে এর থেকেও বেশি পাবে। এদিকে রাজধানীতে 2 সিটি কর্পোরেশনের ঠিক করা জায়গায় পশু কোরবানি দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন উত্তর ও দক্ষিণ ঢাকার মেয়র। এসব জায়গায় বিনা খরচে পাওয়া যাবে মাওলানা ও কসাই। সহায়তা দিতে সার্বক্ষণিক কাজ করবেন ডিসিসির পরিচ্ছন্নতা কর্মীরা। কোরবানি করতে ঢাকা উত্তরে নির্ধারণ হয়েছে 196টি স্থান। এসব জায়গায় থাকছেন মাওলানা ও কসাই। টাঙানো হয়েছে সামিয়ানা, পরিচ্ছন্নতার জন্য পলিব্যাগ, ব্লিচিং পাউডার, স্যাভলন সহ আছে সব ব্যবস্থা। সিটি কর্পোরেশনের 2225 পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে অতিরিক্ত যোগ হচ্ছে আরও 1005 জন। ঈদের দিন দুপুর 2টো থেকে আমরা আমাদের আনুষ্ঠানিক পরিচ্ছন্নতার কাজ শুরু করব এবং পরবর্তী 48 ঘন্টার মধ্যে সব এলাকার বর্জ্য সতর্কতা এবং যথেষ্ট আন্তরিকতার সঙ্গে আমরা পরিষ্কার করে ফেলব বলে আমরা আশা করি। দক্ষিণ ঢাকায় নির্ধারণ করা হয়েছে 504টি স্থান। সেখানেও বিনা খরচেই মিলবে মাওলানা ও কসাই। ঢাকার এ অংশে কর্পোরেশনের 5200 নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে নতুন যোগ হচ্ছেন 1052 জন। অন্যান্য সুবিধাও থাকছে উত্তরের মতোই। আমাদের যে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আমরা জনগণকে উদ্বুদ্ধ এবং সম্পৃক্ত করবার জন্য জনসচেতনতামূলক যে সমস্ত কার্যক্রম সেগুলোও চালিয়ে যাচ্ছি। আশা করি 48 ঘন্টার মধ্যে আপনারা একটা পরিচ্ছন্ন নগরী আপনারা দেখতে পাবেন। পরিবেশ রক্ষা ও দ্রুত বর্জ্য অপসারণে যেখানে সেখানে পশু জবাই না দিয়ে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন উত্তর ও দক্ষিণ ঢাকার মেয়র। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশন মোটামুটি অনেকগুলোই পদক্ষেপ নিয়েছে। জনগণের সম্পৃক্ততাটা এখন আসলে খুব জরুরি। মাওলানা এবং কসাই নিয়োগ দেওয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এখন যদি আসলে এই নির্ধারিত স্থানগুলো, যে স্থানগুলোর কথা আমাদের প্রতিবেদনেও বলা হচ্ছিল, সেগুলোতে যে সবাই যার যার কুরবানিটা দেওয়ার চেষ্টা করে তাহলে অনেকটা সহজ হয়ে যায় সিটি কর্পোরেশনের জন্য কাজগুলো করা, বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থাটা। জি, পরিচ্ছন্নতা পরবর্তী কাজ এই জায়গাটা আসলে যেতেই হবে। তার কারণ হচ্ছে যে আপনি দেখেন ঢাকা শহরে ছোট্ট একটা জায়গায় কতগুলি পশু একদিনে কোরবানি করা হচ্ছে। এইটার বর্জ্যগুলো কিন্তু অনেক। আমরা জানি যে 2 সিটি কর্পোরেশনকেই প্রায় সব মিলিয়ে আপনার 6000-এর উপরে মানুষ নিয়োগ করছে এই বর্জ্যগুলি অপসারণের জন্য। ফলে এটার তো আরো অনেক ধরনের এফেক্ট থাকে। সেটা আমাদের জন্যই প্রয়োজন যে নিজের স্বার্থে আসলে এই নির্ধারিত জায়গাগুলিতে যাওয়া, যাতে সিটি কর্পোরেশন 2 দিন পরে না বলতে পারে যে আসলে মানুষের জন্যই আমরা পরিচ্ছন্নতাটা 48 ঘন্টা এবার যেহেতু আমরা চাইলে কিন্তু আসলে অনেক কিছুই করতে পারি সম্ভব, এবং জায়গাগুলো যেহেতু নির্দিষ্ট। এবং মহুয়া এবং জাহিদ, আরেকটা বিষয় যে এখন গত কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে কিন্তু মানে বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা বা বর্জ্য পরিষ্কার ব্যবস্থাটা আরো কঠিন হয়ে দাঁড়ায়। তো এখন সিটি কর্পোরেশনকে আমাদের আসলে সাহায্যই করা উচিত যে তাদের নির্ধারিত জায়গাগুলোতে যে আমরা যদি কোরবানিটা দিয়ে দিতে পারি। আমাদের এটা একটা অভ্যাসের মধ্যে আসাই ভালো। নিচ্ছি 50 সেকেন্ডের একটা বিরতি। মহাসড়কে যানজট কমে এসেছে, এই বিষয়ে আরো জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তানজির মেহেদি। তানজির, যানজট নিয়ে পরিবহন কর্মীরা এখন কি বলছেন, আর গাবতলীতে এখনো কি আসলে যাত্রী চাপ আছে কিনা?
গাবতলীতে আসলে রাত একটু বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ রাত 8টার পর থেকে কিন্তু যাত্রীদের চাপ আবারও একটু আমরা লক্ষ্য করছি। এর অন্যতম কারণ হলো সারাদিন কর্মব্যস্ততার মধ্যে যারা পার করেছে, যারা মূলত বেসরকারি চাকরিজীবী কিংবা যারা ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, তারা সবাই নিজেদের সব ধরনের কাজ গুছিয়ে মাত্রই গাবতলীতে আসা শুরু করেছে। এবং আপনি সেই ভিড়ভাট্টার চিত্রটি কিন্তু এখন খেয়াল করলে দেখবেন যে এখন কিছুটা মানুষের চাপ বেড়েছে। তবে যেটি আসার কথা সেটি হচ্ছে যানবাহন পর্যাপ্ত সংখ্যক রয়েছে, ফলে যেসব মানুষ এখানে ভিড় করেছে তাদের কারোরই বাড়ি পৌঁছানোর ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা হবে না বলে পরিবহন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। আর মহাসড়কের যানজটের যে বিষয়টি সেটি আসলে গতকাল রাতের পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছে এবং এই মুহূর্তে তারা বলছে পুরো মহাসড়কগুলো এখন মোটামুটি এই স্বাভাবিক গতিতে যানবাহন চলতে পারছে। কোথাও কোনো বড় ধরনের অসুবিধার খবর তাদের কাছে নেই। তবে গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত অর্থাৎ ঢাকা ছেড়ে যাওয়ার যে অংশটি রয়েছে সেখানে কিছুটা যানবাহনের প্রচুর যানবাহন রয়েছে, কিছুটা যানজটের মতন অবস্থা তৈরি হয়েছে। তবে সেটি বড় ধরনের কোনো প্রভাব ফেলছে না বলে তাদের দাবি। তারা বলছে যথেষ্ট পরিমাণ যানবাহন তারা রয়েছে, যাত্রীদের যেন নির্বিঘ্নে তারা তাদের বাড়ি পৌঁছে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পারেন সেই বিষয়টি মাথায় রেখে তারা সারা রাত এই সেবা দিয়ে থাকবেন। তাদের যথেষ্ট গাড়ি এই মুহূর্তে রয়েছে, ফলে কোনো যাত্রীরই আসলে শেষ মুহূর্তে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। এখানে যারা আছেন তারা সবাই। তানজির, আপনাকে অনেক ধন্যবাদ। তানজির মাহমুদ বলছিলেন গাবতলী থেকে। এই সাথে নটা বাংলাদেশে একটা বিরতি নিচ্ছে। ফিরবো আরো খবর। রাত 9:19 আমরা ফিরে এলাম। ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায়। তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল 8:30টায় বায়তুল মোকাররমে হবে প্রধান জামাত। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন। এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করবেন জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। বায়তুল মোকাররমে এবারও 5টি জামাত হবে। প্রথম জামাত হবে সকাল 7টায়, পরের জামাতগুলো হবে 8টা, 9টা, 10টা এবং পৌনে 11টায়। জাতীয় ঈদগাহে 4 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। মুসল্লিদেরকে জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু না নেওয়ার নির্দেশ দিয়েছে ডিএমপি। আরো কিছু খবর আছে, আমরা একটু রুবাইদের কাছে খেলাধুলার খবর জেনে নেব। জাহিদ এবং মহুয়া, আজকে আমরা সকালবেলায় একটা খবর পেয়েছিলাম যে ওয়েন মর্গান এবং অ্যালেক্স হেইলস আসছেন না বাংলাদেশে। তারা নিরাপত্তাটা নিয়ে কিছুটা কনসার্ন। তারা বলেছেন যে ব্যক্তিগত কারণে এই সিরিজে খেলবেন না। পরে যখন আমরা দুপুরের দিকে বিসিবির কাছে এটা নিয়ে তাদেরকে জানাই, যে তারাও নিশ্চয়ই জানেন, তারা বিসিবি আসলে একটা ইতিবাচক কথা বলেছেন যে আসলে এই সিদ্ধান্তটা সিরিজে কোনো প্রভাব ফেলবে না। যাই হোক, আমি সেই খবরগুলো জানাবো। তবে তার একটা বিরতি নিচ্ছি, আর যখন ফিরবো তখন আরো জানাবো। আন্তর্জাতিক অঙ্গনে পিছিয়ে পড়ছে ব্যাডমিন্টন, ফেডারেশনকে আন্তরিক হওয়ার আহ্বান শাটলারদের। কলসিন্দুরের নারী ফুটবলারদের অন্যরকম ঈদ, শুক্রবার বাফুফের সংবর্ধনা পাচ্ছে পুরো দল। নটা 28 মিনিটে ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। বাংলাদেশ সফরে আসছে না ইংল্যান্ড ওডিআই অধিনায়ক ওয়েন মর্গান। এছাড়া স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওপেনার অ্যালেক্স হেইলস। মর্গানের অনুপস্থিতিতে ওডিআই দলে নেতৃত্ব দেবেন জশ বাটলার। শুক্রবার বাংলাদেশ সফরের জন্য ওডিআই ও টেস্ট স্কোয়াড ঘোষণা করবে ইসিবি। মর্গানের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন ইসিবি পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস। বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্তকে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনও দেখছেন বড় ভুল হিসেবে। 3টি ওডিআই ও 2টি টেস্ট খেলতে 30 সেপ্টেম্বর ঢাকায় আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। As a side, the improvements that we've shown went better than anybody could have imagined. Looking to always apply pressure flank is really important. ইংলিশ ক্রিকেটারদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে আফগানিস্তান সিরিজ থেকে, এমনটা জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী। একই সাথে মর্গান ও হেইলস নাম প্রত্যাহার করে নেয় সিরিজের আকর্ষণ কমবে না বলছে বিসিবি। নিরাপত্তা ইস্যুতে কম জল ঘোলা হয়নি ইসিবি বিসিবির সম্পর্কে।
ক্রিকেটীয় কূটনীতিতে দারুণ সাফল্য দেখিয়ে বিসিবি আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড সিরিজ। ইংলিশ ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ টাইগার ক্রিকেট বোর্ড। ইংলিশ গণমাধ্যম আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড সিরিজ। ইংলিশ ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ টাইগার ক্রিকেট বোর্ড। ইংলিশ গণমাধ্যমে প্রকাশিত ট্যাঙ্ক ও স্নাইপার নিয়োগ গুরুতর নয় বিসিবির কাছে, তাদের ফোকাস ক্রিকেটারদের নিশ্চিদ্র নিরাপত্তায়। প্রত্যেকটা ইভেন্টের ক্ষেত্রে একটা অ্যাসেসমেন্ট হয়, সিকিউরিটি উপর থ্রেট অ্যাসেসমেন্ট হয়, তার উপর ভিত্তি করে সিকিউরিটি প্ল্যানটা হয়ে থাকে বা সিকিউরিটি প্রোগ্রামিংটা হয়ে থাকে। সো যখন যেটা প্রয়োজন হবে সেটাই দেওয়া হবে বলেই সরকার থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে। স্পেসিফিক কোনো বিষয় এ ধরনের বিষয়ে আমরা অবগত নই। কতটুকু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা সেটা যাচাই করে দেখতে ও দেখাতে চায় বিসিবি আফগানিস্তান সিরিজেই। বাংলাদেশ অতিথিদের জন্য কমতি রাখতে চায় না কোনো আয়োজনেই। জারদান নাবিরও ক্রিকেট কুলিনদের মতো একই রকম আতিথেয়তা পাবেন বোর্ডের কাছ থেকে। আফগানিস্তানের জাতীয় দল আসছে এবং সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং আমরা এটাকে যে লেভেল অফ সিকিউরিটি ইংল্যান্ড দলকে অফার করা হচ্ছে, একই ধরনের নিরাপত্তা বেষ্টনী বা একই ধরনের নিরাপত্তা প্রদান করা হবে আফগানিস্তান ক্রিকেট দলকে। ইংলিশ সীমিত ওভারের অধিনায়ক ওয়েন মর্গান ও মার্কুটি ওপেনার অ্যালেক্স হেলস আসছেন না বাংলাদেশ। এতে করে আকর্ষণ হারাবে সিরিজ, এমনটা মনে করে না টাইগার ক্রিকেট। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দুই দেশের মধ্যে ক্রিকেট লড়াইটা হবে ফ্যানদের জন্য ইউএসপি। সবাই তাকিয়ে আছে সিরিজটা শেষ হওয়া বা সিরিজটা সুন্দরভাবে হওয়া। কে আসছেন বা না আসছেন সেটা সিরিজের উপর কোনো ইম্প্যাক্ট ফেলবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে করি না। শুক্রবার বাংলাদেশ সফরের জন্য পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক পর্যায়ে বড় কোনো সাফল্য নেই ব্যাডমিন্টনে। সাবেক ও বর্তমান তারকাদের অনিয়ম অভিযোগ ফেডারেশনকে নিয়েই। ব্যক্তিগত শখের কারণে ব্যাডমিন্টনের জনপ্রিয়তা থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে ভালো করার মতো সুবিধা নেই শাটলারদের জন্য। ক্রীড়া বিশেষজ্ঞদের দৃষ্টিতে শারীরিক গঠনের কারণে র্যাকেট স্পোর্টসে এশিয়ানরা পেয়ে থাকে আলাদা সুবিধা। ব্যাডমিন্টনে সে সুবিধা কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনে অর্জন বলতে শুধু 2010 এসএ গেমসের 3 ব্রোঞ্জ। উপমহাদেশের শাটলাররা যখন অলিম্পিক মাতাচ্ছেন, তখন দেশের খেলোয়াড়রা ধুঁকছেন পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে। ইন্ডিয়া আসলে ইন্ডিয়া বলেন শ্রীলঙ্কা বলেন, ওরা হচ্ছে আমাদের এককালে ওরা আমাদের সাথেই ছিল, এরকম লেভেলে ছিল, কিন্তু এখন ইন্ডিয়া শ্রীলঙ্কা ওরা এখানে চলে গেছে। ওদের লেভেলটা অনেক হাই হয়ে গেছে। ট্রেনিং ওরা অনেক করে অল ইয়ার রাউন্ড। আমরা যেমন একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলার পর অথবা ন্যাশনাল খেলার পর 3 months 4 months এরকম ব্রেক দিই, কারণ এরপর আমরা কী করবো এটা আমাদের কোনো কিছু বলে না ফেডারেশন। হ্যাঁ, সামনে কোনো আছে কিছু বলে না, কিন্তু ওরা একটা টুর্নামেন্ট খেলবে, ধরেন অলিম্পিক্স, 1 বছর 2 বছর আগের থেকে তারা ট্রেনিং করতে থাকে। নারীদের ক্ষেত্রে সমস্যার বীজ আরও গভীর। প্রথমে থাকছে কোর্টের অভাবের কথা। অনেকদিন ধরে অনিয়মিত আন্তঃস্কুল প্রতিযোগিতাগুলো, আর খেলার মাঠে মেয়েদের দেখতে এখনো প্রস্তুত নন অনেকেই। 2 যুগ খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশের নারী ব্যাডমিন্টনের পথিকৃৎ কামরুন নাহার ডানা। অনেক ভালো ভালো ছাত্ররা এখন বিপথে চলে যাচ্ছে। আমি মনে করি যে আগে যে আমরা খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম, এটা কিন্তু একটা ভালো দিক ছিল আমাদের সমাজের জন্য। 50 দশক 60 দশক 70 দশকে মধ্যবিত্ত অথবা উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকেও মেয়েরা আসতো। এখন কিন্তু আমরা সবাই একটু ক্যারিয়ারিস্ট হয়ে গেছি, যেহেতু কম্পিটিশনটা খুব বেড়ে গেছে। জনপ্রিয়তা ও প্রসারের হিসেবে পৃথিবীতে ফুটবলের পরেই ব্যাডমিন্টনের অবস্থান, কিন্তু বাংলাদেশে এটি মৌসুমি খেলা ছাড়া আর কিছু নয়। সাবেক ও বর্তমান তারকাদের পরামর্শ, ব্যাডমিন্টনের উন্নয়নে মূল দায়িত্ব নিতে হবে ফেডারেশনকে। ব্যাডমিন্টন আমি মনে করি ফেডারেশনের মানে গতিটা অনেক বাড়ানো উচিত, যেহেতু ব্যাডমিন্টন অনেক কস্টলি খেলা। ব্যাডমিন্টনে এমন লোকজন আসা উচিত যারা এখানে এসে বিভিন্ন স্পন্সর আনতে পারবে, এবং লিগটা আমাদের রেগুলার হতে হবে। লিগটা হলে হয় কি, ক্লাবগুলো লিগে পার্টিসিপেট করে। কোচেস চাই, এগুলির জন্য অনেক ফান্ড লাগে। ওরা এগুলি যদি আমাদেরকে ওরা অ্যাফোর্ড করে যদি আমাদেরকে প্রোভাইড করতে পারতো, তাহলে আর কি এই ব্যাডমিন্টন স্পোর্টস বাংলাদেশে অনেক ইমপ্রুভ করতো। খেলার প্রতি ভালোবাসার টানেই চর্চা চালিয়ে যাচ্ছেন শাটলাররা। তাদের শ্রমের সাথে যদি যোগ হয় ফেডারেশনের আন্তরিকতা, তবে হয়তো ব্যাডমিন্টনেও আসবে কাঙ্ক্ষিত সাফল্য। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
অনূর্ধ্ব-16 এএফসি বাছাই অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের অধিকাংশ ফুটবলারই ময়মনসিংহের কলসিন্দুরে। এবার তারা সুযোগ পাচ্ছেন পরিবারের সাথে ঈদ কাটানোর। ঈদ আনন্দ কাটতে না কাটতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে দেয়া হচ্ছে সংবর্ধনা। এএফসি অনূর্ধ্ব-16 বাছাইয়ের জন্যই রোজার ঈদ পরিবারের সঙ্গে কাটানো হয়নি। ক্যাম্পেই নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করেছিলেন। তাতে অবশ্য মন খারাপ হয়নি, বরং লক্ষ্যে অটুট থেকে নিজেদের প্রস্তুত করেছেন কলসিন্দুরের ফুটবল কন্যারা। গত ঈদ মনে রাখছেন না কেউই। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এএফসি চ্যাম্পিয়নশিপের মূল পর্বে ওঠার অনন্য অর্জনে দ্বিগুণ হয়েছে কোরবানি ঈদের আনন্দ। সেই সঙ্গে পেয়েছেন ঈদের পরবর্তী সংবর্ধনার খবর। আমাদের অনেক ভালো লাগতেছে, চ্যাম্পিয়ন হয়েছে, আবার ঈদ করতেছি, আবার একটা সংবর্ধনা পাবো অনেক বড়, আবার সামনে ক্যাম্পি। এশিয়ান সর্বোচ্চ পর্যায়ে সুযোগ পাওয়ার পর স্টাফ নিয়ে স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে দল। এরই মধ্যে ধারাবাহিকতায় বাংলাদেশের ফুটবলে ঔজ্জ্বল্য বাড়িয়ে দিতে সবাই সচেষ্ট। শুধু ঈদ করা না, আমাদের সাব গেমস আছে নভেম্বরে, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে যেন আমরা আগে যে খেলাটা খেলতেছিলাম সেটা আমরা যেন অব্যাহতি ধরে রাখতে পারি। এবার ফ্যামিলির সাথে ঈদ করব, অনেক আনন্দ ফুর্তি লাগতেছে। আর একটা জিনিস ভালো যে মানে ঈদের আগে আর কি আমাদেরকে ক্যাম্প থেকে ছেড়ে দিচ্ছে, বা ক্যাম্পের খেলাটা আগে শেষ হয়ে গেছে। দেশের ফুটবলে কলসিন্দুরের অবদান আরো উঁচুতে নিয়ে যেতে পূর্ণ সমর্থন দিচ্ছে মার্জিয়া সানজিদাদের শিক্ষা প্রতিষ্ঠান। গত সাব গেমসে আমাদের প্রতিষ্ঠানের 5 জন নিয়ে অংশ নিয়েছিল, এবার নিতেছে 9 জন, এবং আমরা আশা করতেছি সেখানে তারা চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসবে। ফুটবল ফেডারেশনে যাওয়ার পূর্ব মুহূর্তে ওরা আমাদের প্রতিষ্ঠানের মাঠে প্রতিদিন আমাদের লোকাল কোচ দ্বারা ওদেরকে আমরা প্র্যাকটিস করাচ্ছি। নারী ফুটবলের জাগরণে সব বাধা বিপত্তি উপেক্ষা করেই ধারাবাহিক সাফল্য আসবে কলসিন্দুরের মেয়েদের হাত ধরে, প্রত্যাশা ময়মনসিংহবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মহুয়া এবং জাহিদ। ধন্যবাদ রুবাইদ। আমরা আরো কিছু খবর আছে জানিয়ে দিচ্ছি। টঙ্গীর টেম্পাকো ফয়েল কারখানার ধ্বংসস্তূপ থেকে আরো 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 33-এ। উদ্ধার কাজ করে কবে শেষ হবে সে বিষয়ে নিশ্চিত করতে কেউ কিছু বলতে পারছে না। এদিকে আগুনের ঘটনায় কারখানার মালিক সহ 8 জনের বিরুদ্ধে মামলা হয়েছে টঙ্গী থানায়। বিস্ফোরণ, আগুনে লণ্ডভণ্ড কারখানা ভবনের বিম, স্ল্যাব সরাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। সোমবার সকাল থেকে ভারী সরঞ্জাম নিয়ে কাজ শুরু করে সেনা সদস্য, ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা। এরপর একে একে উদ্ধার হয় আরো কটি মরদেহ। কারখানাটির ভেতরে এখনো বিপুল রাসায়নিক দ্রব্য থাকায় কাজ করতে নিতে হচ্ছে বাড়তি সতর্কতা। সে কারণে কবে নাগাদ এই উদ্ধার কাজ শেষ হবে নির্দিষ্ট করে বলতে পারছে না কর্তৃপক্ষ। 25 টন রাসায়নিক দ্রব্যাদি, বিশেষ করে ইথাইল অ্যাসিটেট, যা অতি দাহ্য পদার্থ, যা যে কোনো সময় আরও দুর্ঘটনা ঘটাতে পারে। এই উদ্ধার কাজ কতদিন চলবে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। এদিকে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে ঘটনাস্থলে অপেক্ষায় স্বজনেরা। তাদের আহাজারিতে ভারী কারখানা এলাকার পরিবেশ। মামা আর আমার এক ভাগিনা নিখোঁজ আছে, ওদের কোনো সন্ধান পাচ্ছি না। এই ঘটনায় কারখানা মালিক সহ 8 জনকে আসামি করে টঙ্গী থানায় মামলা করেছেন আগুনে নিহত জুয়েলের বাবা। মকবুল হোসেন লিচু মিয়া, সে প্রধান আসামি। 8 জনের নাম আছে, আর অজ্ঞাতনামা অনেকে আছে। তা আমরা মামলা যত রুজু হয়েছে অবশ্যই আমরা আসামি গ্রেপ্তার করব। এদিকে হতাহতের সম্পর্কে তথ্য দিতে কারখানা চত্বরে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে জেলা প্রশাসন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে নিবে একটা বিরতি। রাত 9:47 আমরা ফিরে এলাম। কোরবানির পশুর হাট, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। আসিফ বলছেন কোরবানির পশুর হাট পশুর দাম প্রথম দিকে অনেক বেশি ছিল, কিন্তু শেষ দিকে তুলনামূলক কমে গেছে। জনি বলছেন ইন্ডিয়ান গরু না এলেও তৃতীয় কোনো দেশ থেকে গরু আমদানি করে ব্যবসায়ীদের সহযোগিতা করা দরকার ছিল। সাব্বির বলছেন অপরিচ্ছন্নতা ও ভিড়ের কারণে অনেকেই অনলাইন থেকে পশু কিনেছেন। জিসান বলছেন দেশের বিভিন্ন জায়গায় অনেক ব্যবসায়ীরা ইচ্ছাকৃত দাম বাড়িয়েছে। আমাদের কাছে যে তথ্যগুলি আছে সেখানে অনেক মিশ্র বিষয় আছে।
বাবুল যেটা বলছে, কোরবানির গরুর মাংস আত্মীয় স্বজন ও গরিব মানুষের মাঝে বন্টন করাই কোরবানির সার্থকতা। মহসিন বলছে আগের বছরের তুলনায় এইবার গরুর দাম বেশি, দাম আরো কম হলে ভালো হতো। প্রত্যাশার কোনো শেষ নেই। আমরা দেখছি যে তৃতীয় দেশ থেকে আনা এই বছর আমাদের উৎপাদিত গরু বা পশুতেই কিন্তু আমরা দেখছি এখনো পর্যন্ত চাহিদাটা পূর্ণ হয়েছে প্রায়। আদিব জানাচ্ছেন কোরবানির পশুর হাটে পকেটমার এবং ছিনতাইকারীদের প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। সালমান বলছেন কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতা উভয় নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। হামিম বলছেন কোরবানির পর নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা উচিত। তারেক বলছেন অধিকাংশ গরু হাটে আনার পরে স্বাস্থ্য পরীক্ষা করে না, সেদিকে নজর দেওয়া দরকার। বর্জ্য ফেলা এবং স্বাস্থ্য পরীক্ষা করা এই দুইটা জিনিসই খুব বেশি নজর দেওয়া দরকার। বর্জ্য ফেলাটা দায়িত্বটা আমাদের, আর স্বাস্থ্য পরীক্ষার কর্তৃপক্ষের দায়িত্ব নেওয়া উচিত। আমার মনে হয় যে ভবিষ্যতে এই দুটো জিনিস অনেক বেশি নেওয়া হবে। আমরা আরো কিছু খবর আছে, সেগুলো জানিয়ে দিচ্ছি। মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন করেছে কোটি কোটি মুসলমান। তবে ইরাক, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে যুদ্ধ পরিস্থিতির কারণে। এসব দেশে সাদামাটাভাবে পালন হচ্ছে ঈদ। ইন্দোনেশিয়ায় ঈদুল আজহার নামাজের অন্যতম বড় জামাত হয় জাকার্তার আল আজহার মসজিদে। যোগ দেন কয়েক হাজার মুসল্লি। মালয়েশিয়ায় ঈদের নামাজের পরপরই শুরু হয় কোরবানি। দেশটিতে কোরবানির উৎসবে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরাও। আমি বাংলাদেশ থেকে এসেছি, এখানেই কাজ করি। মালয়েশিয়ায় ঈদের উৎসবে যোগ দিতে পেরে আনন্দিত। নিরাপত্তা শঙ্কার মধ্যেই ঈদুল আজহা উদযাপন হয় সংঘাত কবলিত আফগানিস্তানে। সম্প্রতি দেশটিতে তালেবানের হামলা বাড়ায় ঈদ উপলক্ষে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। মোনাজাতে দেশের শান্তি ও স্থিতি কামনা করেছি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সারা বিশ্বের মুসলমানের মধ্যে। জঙ্গি হামলার হুমকিতে থাকা ইরাকের বাগদাদ সহ সারা দেশের মসজিদে জোরদার করা হয় নিরাপত্তা। সব ইরাকি ও মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণে দোয়া করছি। আশা করি দেশে সবাই শান্তি ও নিরাপদে বাস করতে পারবে। যুদ্ধ কবলিত সিরিয়ায় ঈদ তেমন রঙিন হয়নি। নামাজ শেষে অনেকেই ছুটে যান কবরস্থানে নিহত স্বজনদের জন্য দোয়া করতে। মিশরে কায়রোর ঈদ জামাতে যোগ দেন লাখো মুসলমান। পুরুষের পাশাপাশি শরীক হন নারীরাও। জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। ঈদ উপলক্ষে জেরুজালেমে নিরাপত্তা জোরদার করেছে ইসরায়েল। ইরানে ঈদের নামাজে উঠে এসেছে গত বছর সৌদি আরবের মিনায় দুর্ঘটনায় নিহত হাজিদের প্রসঙ্গ। সম্পর্কে টানাপোড়েনে এবার হজে যাননি কোনো ইরানি। কাজী আশিক রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত ৯টায় বাংলাদেশে। আজকে রাত ৯টায় বাংলাদেশ শেষ করবো মিস আমেরিকা প্রতিযোগিতার কিছু ছবি দেখিয়ে তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজনের। শুভরাত্রি। City's historic Boardwalk Hall, it's the 2017 Miss America competition. And the new Arkansas Savvy